একসময় লাখ টাকার এই আইফোনটা এখন মাত্র 20 থেকে 22 হাজার টাকা খরচ করলে কিন্তু আপনি কিনতে পারবেন। কিন্তু এই ফোনটা কেনার আগে অবশ্যই সাবধান হতে হবে, কারণ হচ্ছে এই ডিভাইসটা কিনে যদি আপনি বাসায় আসেন তারপর থেকে আপনি জাস্ট চিন্তা করবেন যে আপনি 20-22 হাজার টাকা খরচ করে কি এক জিনিস কিনে আনলেন যেটার চার্জ মাত্র 2 ঘন্টা কিংবা 3 ঘন্টা থাকে, ল্যাগ করে, হ্যাং করে, কিংবা এটা অটোমেটিক অফ হয়ে যায়। এই ধরনের নানান প্রবলেম কিন্তু এই অ্যাক্সেসের মধ্যে রয়েছে, যার কারণে যারা এই মুহূর্তে এসে 20-22 হাজার টাকা খরচ করে অনেক কষ্টে জমানো টাকা দিয়ে হচ্ছে এই অ্যাক্সেস কিনে আপনি একটা আইফোন চালানোর শখ পূরণ করতে যান, সেই শখটা হয়তো পূরণ না হয়ে হয়তো আপনার 20-25 হাজার টাকা জলে যেতে পারে। এর কারণ হচ্ছে এইটা 2018 সালের একটা ডিভাইস, অ্যাপেল এই অ্যাক্সেসটা 2018 সালে রিলিজ করে এবং এই সময় এসে দেখা যাচ্ছে যে আইফোন 17 প্রো ম্যাক্স চলে আসছে, তার মানে এটার বয়স কিন্তু 7 বছর হয়ে গেছে। তো 7 বছর পুরাতন একটা ফোন যখন আপনি 20-22 হাজার টাকা খরচ করে কিনবেন, তার আগে অবশ্যই খুব ভালোভাবে জেনে বুঝে তারপরেই কেনা উচিত। কারণ হচ্ছে এখন প্রত্যেকটা ফোনে, মানে এটার পরে যে ফোনটা রয়েছে আইফোন 11, সেটা থেকে শুরু করে আইফোন 17 প্রো ম্যাক্স, প্রত্যেকটা ফোনের মধ্যেই কিন্তু iOS 26 এর সফটওয়্যার আপডেট চলে এসেছে। বাট এই আইফোন এক্সএস এর মধ্যে কোনো ধরনের সফটওয়্যার আপডেট আসে নাই এবং ফিউচারেও কিন্তু এটার মধ্যে কোনো ধরনের সফটওয়্যার আপডেট আসবে না। তার মানে বুঝতেই পারছেন, প্রথমেই জাস্ট এই জিনিসটা মাথায় রাখেন যে আপনি এটার মধ্যে আর কোনো ধরনের সফটওয়্যার সাপোর্ট পাচ্ছেন এবং লেটেস্ট সফটওয়্যারগুলো আপনি এটার মধ্যে ব্যবহার করতে পারবেন না। তারপর এই এক্সএস এর মধ্যে সবথেকে বেশি যে প্রবলেমটা ফেস করতেছে সেটা হচ্ছে ব্যাটারি ব্যাকআপ। কারণ এই সময় এসে 7 বছর পুরাতন একটা ডিভাইস দেখেন যে কতটা ফ্রেশ, একদমই জকজকা চকচকা একটা ডিভাইস। তো এই ডিভাইসটা নিয়ে সন্দেহ থাকার সম্ভাবনাটাই অনেক বেশি, কারণ একটা মোবাইল যখন আপনি 7 বছর চালাবেন সেটা এত বেশি ফ্রেশ হওয়ার কোনো চান্সই নাই। এটার মধ্যে স্ক্র্যাচ পরে ভরে যাবে এবং দেখা যাচ্ছে যে টুকটাক ডেন্ট থাকারও চান্স রয়েছে। কিন্তু এত ফ্রেশ ডিভাইস এটা কোত্থেকে আসলো? এটা অবশ্যই চায়না থেকে এসেছে এবং এই চাইনিজ ডিভাইসগুলো ম্যাক্সিমাম টাইমে কিন্তু রিফার্বিশড হয়ে থাকে। দেখা যায় যে ব্যাটারিগুলো চেঞ্জ থাকে, ডিসপ্লে চেঞ্জ থাকে, মাদারবোর্ড চেঞ্জ থাকে, কিছু কিছু ক্ষেত্রে মাদারবোর্ডটা পর্যন্ত রিপেয়ার করা থাকতে পারে। তো এই ধরনের ডিভাইসগুলো কিন্তু মার্কেটে পাওয়া যায়। এত কিছুর পরে যখন এই অ্যাক্সেসটা আপনি কিনতে যাবেন তখন এটার ব্যাপারে একটু ডিটেইলে জেনে বুঝে তারপরে কেনা উচিত। কারণ হচ্ছে এই ডিভাইসটাকে আমি লাস্ট বেশ কিছুদিন ইউজ করেছি, 4-5 দিনের মতো প্রাইমারি ডিভাইস হিসেবে ইউজ করেছি এবং এটার মধ্যে বেশ কিছু প্রবলেম খুঁজে পেয়েছি। তার মধ্যে অন্যতম যে প্রবলেমটা সেটা হচ্ছে ব্যাটারি ব্যাকআপ। হ্যাঁ, প্রবলেমগুলো আগে বলি যাতে করে আপনাদের বুঝতে অনেক বেশি ইজি হয়। আমার হাতে যে ডিভাইসটা রয়েছে এটার ব্যাটারি হেলথ যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে এই জায়গায় দেখেন যে 78% কিন্তু ব্যাটারি হেলথ রয়েছে। তো 78% ব্যাটারি হেলথ এই সময় সেটা কিভাবে হয়? আমি শিওর যে এই ডিভাইসটাতে ব্যাটারি মিনিমাম 2 থেকে 3 বার চেঞ্জ করা হয়ে গেছে। বাই দ্য ওয়ে, তার আগে আরেকটা ব্যাপার আপনাদেরকে একটু ক্লিয়ার করে রাখি, এই ভিডিও দেখার পরে যদি আপনি চিন্তা করেন যে এই ডিভাইসটা আপনি কিনবেন অথবা এই ধরনের এক্সেস কিংবা আইফোন 12 কিংবা ইউজড যে কোনো আইফোন অথবা অ্যান্ড্রয়েড ফোন কিনবেন, তাহলে আপনি চাইলে কিন্তু যোগাযোগ করতে পারেন গ্যাজেটম্যানের সাথে। কারণ গ্যাজেটম্যানের কাছে কিন্তু এই ধরনের মানে ফোনের পাশাপাশি এরকম লেটেস্ট যে ফোনগুলো রয়েছে আইফোন কিংবা অ্যান্ড্রয়েড সেগুলো কিন্তু পাওয়া যায়। তাদের ব্যাপারে সকল কিছু ডিটেল কিন্তু আমি ভিডিও নিচে ডেসক্রিপশনে অ্যাড করে রাখবো, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। ব্যাটারি ব্যাকআপ নিয়ে যেটা বলছিলাম যে এই ডিভাইসটার মধ্যে মাত্র 2658 mAh এর ব্যাটারি ইউজ করা আছে। তার মানে বুঝতেই পারতেছেন যে খুবই পিচ্ছি একটা ব্যাটারি ইউজ করেছে, যে জায়গায় এই সময় এসে প্রত্যেকটা ফোনের মধ্যে আমরা 7000 কিংবা 8000 mAh এর ব্যাটারি দেখে থাকি। তো সেই জায়গায় মাত্র 2600 mAh এর ব্যাটারি থেকে কেমন লেভেলের ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে সেটা আপনারা নিজেরাও জানেন। তার উপরে এটার ব্যাটারি হেলথ কমে এখন কিন্তু 87% চলে এসেছে। তার মানে ওই জায়গায় কিন্তু ব্যাটারি ব্যাকআপ অলরেডি লস হয়েছে এবং এটার মধ্যে যে ব্যাটারিটা লাগানো হয়েছে পরবর্তীতে সেই ব্যাটারিটা আসলে কতটুকু ভালো সেটাও কিন্তু আপনি জানেন না, যার কারণে কিন্তু ব্যাটারি ব্যাকআপ নিয়ে প্রচুর পরিমাণে প্যারা খাওয়া লাগবে। যদি আপনি একটা ফোন পান এরকম যে এক্সেস, সেটার ব্যাটারি হেলথ 72% কিংবা 70% অথবা এর নিচে কিন্তু অথেন্টিক ব্যাটারি, এরকম একটা ডিভাইস আপনি চাইলে কিন্তু কম টাকায় কিনে নিতে পারেন। পরবর্তীতে আপনার মন মতো একটা ভালো ব্যাটারি এটার মধ্যে যদি লাগিয়ে নেন তাহলেই শুধুমাত্র আপনি ব্যাটারির যে সলিউশনটা, মানে ব্যাটারি ব্যাকআপ বাড়ানোর যে সলিউশনটা সেটা করতে পারবেন। তাছাড়া যদি আপনি মার্কেট থেকে মানে অনেক বেশি ব্যাটারি হেলথ দেখে একটা ফোন কিনেন তাহলে ম্যাক্সিমাম টাইমে আপনি ঠকে যাবেন, এটা মোটামুটি কনফার্ম থাকতে পারেন। দেন যদি এটার বিল কোয়ালিটি নিয়ে কথা বলি, ভাই এই ফোনটা যখন আপনি হাতে নেবেন আপনি সত্যিই তখন ফিল করতে পারবেন যে আপনি লাখ টাকার কিছু একটা ধরে রেখেছেন, কারণ এটা হাতে নিতে অনেক অনেক বেশি প্রিমিয়াম লাগে। কিছু কিছু ক্ষেত্রে তো এই 12 প্রো ম্যাক্সটা থেকেও বেশি প্রিমিয়াম এবং বেশি কমফোর্টেবল লাগে হচ্ছে এই অ্যাক্সেসটা। এর কারণ হচ্ছে এটাতে যে ফ্রেমটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে স্টেনলেস স্টিলের একটা ফ্রেম এবং এই ফ্রেমটা যেহেতু কার্ভ, যার কারণে কিন্তু হাতে নিতে অনেক বেশি কমফোর্টেবল এবং প্রিমিয়াম লাগে। এবং এর ব্যাক সাইড ফ্রন্ট সাইড কিন্তু গ্লাস থাকতেছে, আর আইফোনের গ্লাসগুলোতে আপনারা জানেন যে খুবই ভালো প্রোটেকশন দেওয়া হয়, যার কারণে কিন্তু হাত থেকে পড়লে খুব দ্রুতই ভেঙে যায়। হ্যাঁ, ঠিকই শুনছেন যে ভেঙে যাবে, কারণ গ্লাস যতই শক্তপোক্ত হোক না কেন ভেঙে যাবে। অবশ্যই কাভার ইউজ করা ট্রাই করবেন। যদি কাভার ইউজ করেন তাহলে পরে গিয়ে ভেঙে যাওয়ার চান্সটা কিন্তু অনেকটাই কমে যাবে। এটার সামনের দিকে যদি আসেন তাহলে আপনি ডিসপ্লেটা দেখতে পাবেন যে অনেক সুন্দর এবং এই ডিসপ্লের উপরের দিকে যে বিশাল বড় নচটা রয়েছে এটাও আশা করা যায় যে ম্যাক্সিমাম আইফোন ইউজারদের কাছে ভালোই লাগবে। এই জায়গায় 5.8 ইঞ্চের একটা সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে ইউজ করা হচ্ছে, যেটা একটা 60 Hz এর ডিসপ্লে এবং আপনি ডিসপ্লের চারপাশে চিন বেজেলটা দেখেন যে মোটামুটি ভালোই কিন্তু বড়, যদিও কিনা সিমেট্রিক্যাল বেজেল আপনি যখন 20-22 হাজার টাকা খরচ করে
কিনবেন তখন আসলে এগুলো মানে দেখার বিষয় না এবং এগুলো আপনি দেখবেনও না কখনো। আর উপরের দিকে যে বিশাল বড় নচটা রয়েছে যেটার কারণে দেখতে অনেক বেশি ব্যাকডেটেড লাগে। তাছাড়া এটা ডিসপ্লে নিয়ে কমপ্লেন করার কোনো সুযোগ নাই। 7 বছর পুরাতন এই ডিভাইসটার ডিসপ্লের দিকে তাকালে এখনো মনে হয় যে একটা ফ্ল্যাগশিপ লেভেলের ডিসপ্লে আমি ইউজ করতেছি, এরকমই মনে হচ্ছিল। কারণ এটার কালার থেকে শুরু করে শার্পনেস, টাচ রেসপন্স সবকিছু একদমই ফ্ল্যাগশিপ লেভেলের ছিল। এটা নিয়ে কমপ্লেন করার সুযোগ নাই। এই সময় এসে দেখা যায় যে 13 প্রো কিংবা 14 প্রো যে ডিভাইসগুলো রয়েছে সেগুলোতে গ্রিন লাইন পরে, পিঙ্ক লাইন পরে, ডিসপ্লে হোয়াইট হয়ে যায়, গ্রিন হয়ে যায়। বাট এই অ্যাক্সেস যেটা রয়েছে সেটার মধ্যে এই ধরনের প্রবলেম কিন্তু ফেস করা লাগে না। কিন্তু এই ডিভাইসটা কেনার আগে অবশ্যই আপনার মাথায় এই ব্যাপারটা ঢুকিয়ে রাখা উচিত যে এই ডিসপ্লেটা কিন্তু চেঞ্জ হওয়ার চান্স অনেক বেশি থাকে। আপনি যখন ডিভাইসটা কিনবেন তখন একটু ভালোভাবে দেখে শুনে বুঝে তারপরে কেনা ট্রাই করবেন। অ্যাপেল 2018 সালে এই অ্যাক্সেস ডিভাইসটার মধ্যে অ্যাসোস হিসেবে তারা ইউজ করেছিল অ্যাপেলের A12 বায়োনিক যে 7 nm চিপটা রয়েছে সেটা। এবং এই সময় এসেও আমি এই ডিভাইসটা যখন ইউজ করতেছি আমি এখন পর্যন্ত সত্যি বলতে একবারও ল্যাগ হ্যাং দেখি নাই। একদমই বাটার স্মুথলি চলতেছে। ফেসবুক, ইউটিউব, মেসেঞ্জারের মতো যে অ্যাপগুলো রয়েছে সেগুলোই আমি ম্যাক্সিমাম টাইম ইউজ করেছি। বাই দ্য ওয়ে এটা বলে রাখা ভালো যে এটা দিয়ে আমি কোনো অবস্থাতেই গেমিং করি নাই এবং গেমিং করার ট্রাইও করি নাই। কারণ হচ্ছে এত পুরাতন একটা ডিভাইস কেউ হয়তো বা গেমিংয়ের জন্য কিনবে না। বাট আপনি চাইলে হয়তো বা শখের বসে টুকটাক গেমিং করতে পারবেন, কিন্তু ব্যাটারি ব্যাকআপ এবং ছোট ডিসপ্লের কারণে আপনার গেমিং এক্সপিরিয়েন্স খুব বেশি একটা বেটার হবে না। এই সময় এসেও যখন আপনি অ্যাক্সেসটা ইউজ করবেন আপনি একবারও ফিল করবেন না যে এটার পারফরমেন্সটা একটু বেটার হওয়ার দরকার ছিল। আপনি যখন 4-5টা অ্যাপ একই সাথে ইউজ করবেন প্রত্যেকটা অ্যাপই খুবই ভালোভাবে ইউজ করা যাচ্ছিল। কোনোটা ক্লোজ হয়ে যাওয়া কিংবা কোনোটা রিস্টার্ট হওয়ার এই প্রবলেমটা আমি এখনো দেখি নাই। এটার র্যাম ম্যানেজমেন্ট এখন পর্যন্ত এতটাই ভালো ছিল, যার কারণে যারা এন্ট্রি লেভেল বাজেটে একটা আইফোন কেনার কথা চিন্তা করতেছেন, 7 বছর পুরাতন চিন্তা করেই হচ্ছে যে পারফরমেন্স নিয়ে ভাবতেছেন যে এটার পারফরমেন্স কেমন হবে, ল্যাগ করবে কিনা, হ্যাং করবে কিনা, এই জায়গায় এসে ল্যাগ হ্যাং করবে না। বাট আপনি অনেকগুলো অ্যাপ একই সাথে চালাতে পারবেন না, তার উপর হচ্ছে যে আপনি গেমিং করতে পারবেন না। যখন আপনি গেমিং করতে যাবেন ব্যাটারি ব্যাকআপ নিয়ে প্রচুর পরিমাণে প্যারা খাবেন। এই ধরনের 6-7 বছর পুরাতন আইফোনগুলো কেনার সময় আরেকটা বিষয় সবার আগে আসে, সেটা হচ্ছে ক্যামেরা। কারণ এগুলোর ক্যামেরা সত্যি বলতে অসাধারণ। তার উপর যখন আপনি ভিভিড মুড লাগাবেন তখন আপনাকে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। প্লাস এটার মধ্যে একটা 2x টেলিফোটো লেন্স রয়েছে, যার কারণে যখন আপনি পোর্ট্রেট ফটোগ্রাফি করবেন সেই জায়গায় কিন্তু বেটার এক্সপিরিয়েন্স পাবেন, বেটার বুকি ইফেক্ট এবং শার্পনেস পাওয়ার কথা। বাট এটার ক্যামেরার এখন কি অবস্থা, 6-7 বছর পরে সে ক্যামেরা কেমন আউটপুট দিচ্ছে এই স্যাম্পলগুলো দেখে হয়তো নিজেরা একটা আইডিয়া করতে পেরেছেন যে এটা থেকে এখনো কত ভালো আউটপুট পাওয়া যাচ্ছে। বাই দ্য ওয়ে এর পিছনে যে দুইটা লেন্স ইউজ করা হয়েছে দুইটাই কিন্তু 12 মেগাপিক্সেলের এবং এর যে ফ্রন্ট সাইডের ক্যামেরাটা রয়েছে সেটা হচ্ছে 7 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। এবং এটা নিয়ে একটু পরেই কথা বলছি। আপনি যদি মেইন লেন্সের ছবিগুলো দেখেন তাহলে দেখেন যে কতটা শার্প এবং ডিটেল ছবি এখনো দিতে পারতেছে এবং ডাইনামিক রেঞ্জটাও অনেক বেশি ভালো ছিল। প্লাস এর কালারটাও আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, একদমই ন্যাচারাল ছবি কিন্তু আপনি চাইলে এটা দিয়ে ক্যাপচার করতে পারবেন। তার পাশাপাশি আপনি যদি একটু বুস্টেড কিংবা ভিভিড কালার চান তাহলে তো আপনি চাইলে ভিভিড মুড লাগিয়ে অনেক বেশি কালারফুল ছবিটাও এটা থেকে পেয়ে যাবেন। যার কারণে ক্যামেরা নিয়ে কমপ্লেন করার সুযোগ কিন্তু এখন পর্যন্ত নাই। 20-22 হাজার টাকায় একটা ইউজ ফোন যদি খুঁজে থাকেন ক্যামেরার জন্য এটাকে আপনি এখনো কিন্তু টপ লিস্টে রাখতে পারেন, কারণ এটার মধ্যে ভিভিড মুড রয়েছে এবং আমরা অলমোস্ট সবাই চাই যে নিজেকে ছবিতে একটু বেশি সুন্দর লাগুক। তো যখন ভিভিড মুড ইউজ করবেন নিজেকে সুন্দর লাগবে। বাট এটা দিয়ে যখন আপনি পোর্ট্রেট ফটোগ্রাফি করবেন তখন আপনার কাছে মনে হবে যে না, আপনি 20-22 হাজার টাকা দিয়ে যে ফোনটা কিনেছেন সেটা আপনার জন্য একদমই পারফেক্ট। কারণ এটার মধ্যে যে 2x টেলিফোটো লেন্সটা ইউজ করা হয়েছে এটা দিয়ে সত্যি বলতে যে ফটোগ্রাফিগুলো করা হচ্ছিল, যে পোর্ট্রেট ছবিগুলো তুলতেছিলাম সেগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এর এজ ডিটেক্টে কিছুটা ঝামেলা রয়েছে, দেখা যায় যে হেয়ারগুলো ঠিকঠাক ডিটেক্ট করতে পারে না। বাট ওভারঅল আমার কাছে মনে হচ্ছে 20-22 হাজার টাকা অনুযায়ী ঠিকই আছে। যখন আপনি এর 7 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দিয়ে ছবি তুলবেন তখন আপনার কাছে মনে হবে যে হয়তো বা শার্পনেসের কিছুটা ঘাটতি রয়েছে, ছবিটা একটু ব্লার হয়ে যাচ্ছে, একটু দেখা যায় মুভমেন্টের মধ্যে ছবি তুললে ছবিটা খুব বেশি একটা ভালো তুলতে পারে না। তো এই সময় এসে আসলে এটা সেলফি ক্যামেরা নিয়ে আমি খুব বেশি একটা স্যাটিসফাইড না। হয়তো বা অনেকের কাছে ভালো লাগতে পারে। এই স্যাম্পলগুলো দেখে একটা আইডিয়া করে নেন যে এটা থেকে আসলে কেমন লেভেলের আউটপুট পাওয়া যাবে। তো এটা দিয়ে কেমন ভিডিও করা যায় সেটা নিয়ে আমরা আউটডোরে গিয়ে একটু কথা বলি। এটা হচ্ছে আইফোন XS এর 4K 30 fps এর ভিডিও এবং এটা মেইন লেন্স দিয়ে রেকর্ড হচ্ছে এবং 4K 30 fps এ রেকর্ড করার রিজন হচ্ছে যে আমি রেকর্ড করা অবস্থায় যাতে করে 2x এ শিফট করতে পারি। এই হচ্ছে 2x এর ভিডিও। আমি যদি 2x এর ভিডিওটা দেখাই দেখেন যে খুবই কোয়ালিটিফুল ভিডিও এবং এটা দিয়ে চাইলে কিন্তু 1x এ ভিডিও করতে পারেন। যদি 1x এ রেখে আপনি হাতে রেখে ভিডিও করতে চান তাহলে এরকম একটা ভিডিও পাবেন। এবং যারা ব্লগ টক করতে চান 20-22 হাজার টাকা বাজেটের মধ্যে একটা ফোন কিনবেন, তো এরকম লাইট কন্ডিশন একদমই ক্লাউডি একটা ওয়েদার, মানে খুব বেশি লাইট যে আছে ব্যাপারটা এরকম না, তাও কিন্তু এটা দিয়ে মোটামুটি ভালোই ভিডিও রেকর্ড করা যাচ্ছে। এবং এটা দিয়ে আপনি 4K 30 fps এবং 60 fps এ রেকর্ড করতে পারবেন। 4K 30 fps এ রেকর্ড করা অবস্থায় আপনি 2x এ শিফট করতে পারবেন এবং এটাকে ডিজিটালি কিন্তু আপনি 6x পর্যন্ত জুম করতে পারবেন। এই হচ্ছে 6x এবং এটা হচ্ছে 1x। এবং আমরা যদি জুম করি তাহলে দেখেন যে লেন্স সুইচিংটাও কিন্তু খুবই স্মুথ মনে হচ্ছে। তো চলুন এটার মেইন লেন্স থেকে এখন আমরা হচ্ছে এর সেলফি ক্যামেরায় শিফট করি, এর ফ্রন্ট ক্যামেরার ভিডিও স্যাম্পল দেখাই। এটা হচ্ছে এর ফ্রন্ট ক্যামেরার ভিডিও। আর ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনি সর্বোচ্চ কিন্তু 1080p 60 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। এর কারণ হচ্ছে এটা একটা 7 মেগাপিক্সেলের ক্যামেরা এবং 7 মেগাপিক্সেলের 4K সাপোর্ট করেন, এটা আপনারা হয়তো জানেন। তো এটার ফ্রন্ট ক্যামেরার ভিডিও অ্যাভারেজ ছিল এবং স্টেবিলাইজেশন যদি দেখেন তাহলে খুব বেশি স্টেবল ভিডিও যে পাবেন তেমন না, বাট কাজ চালিয়ে নেওয়ার মতো ভিডিও কিন্তু আপনি এটা থেকে করতে পারবেন। তো এখন ফাইনালি কথা হচ্ছে যে আপনি 20-22 হাজার টাকা খরচ করে এই অ্যাক্সেসটা কিনবেন কিনা। আমাকে যদি বলেন তাহলে এক কথায় আমি না করব,
এই সময় এসে অ্যাক্সেসটা কেনার জন্য, কারণ এটা থেকে সত্যি বলতে আপনার এক্সপিরিয়েন্সটা ভালো হবে না। আর এই ডিভাইসটা কারা কিনবে সেটাও আমি মোটামুটি ক্লিয়ার। ম্যাক্সিমাম সময়ই দেখা যায় যে এই ডিভাইসগুলো যারা কিনবে তারা অনেক বেশি কষ্ট করে, অনেক বেশি আশা নিয়ে একটা আইফোন চালানোর শখ, সেই শখটা মেটানোর জন্যই হচ্ছে এই অ্যাক্সেসের পিছনে টাকাটা খরচ করবে, এবং এই টাকাটা সম্পূর্ণটাই জলে যাবে। কারণ এটাকে যখন আপনি নিজে বিক্রি করতে যাবেন তখন এটা সর্বোচ্চ আপনি 15,000 কিংবা 12,000 টাকা বিক্রি করা লাগবে। তো সেই জায়গায় আপনার বিশাল একটা লস কিন্তু হচ্ছে। যদি একটা আইফোন ইউজ করার শখ থেকেই থাকে এবং একটা আইফোনই কিনতে হবে 20-22 হাজার টাকা খরচ করে, তাহলে বলবো যে আর একটু সময় অপেক্ষা করেন, 2-4 হাজার টাকা অ্যাড করেন, দেন হচ্ছে আপনি একটা আইফোন 11 কিনেন, তাও এইটা থেকে বেটার এক্সপিরিয়েন্স আপনার হবে। বাট এটা কিনে আপনার এক্সপিরিয়েন্স অনেক বেশি খারাপ হয়ে যেতে পারে, যার কারণে এটা কিনতে আমি অবশ্যই না করবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এবং এই ভিডিওটা কেমন লেগেছে চাইলে কমেন্ট করতে পারেন। আর যদি এর থেকে আরও পুরাতন আইফোন কিনতে চান তাহলে আপনি চাইলে কিনতেও পারেন, আমার কিছুই করার নাই, কারণ আপনার টাকা চলে যাবে। আল্লাহ হাফেজ।